রিনাউন একজন মানুষ। তো তার ঘটনা ঘটে হচ্ছে তার গ্রামের বাড়ি আসলে এই শরীয়তপুরের দিকে। আচ্ছা, আমি বলবো না আসলে কোন জায়গাটায়, শরীয়তপুরের এদিকে তার আসলে বাড়ি ছিল আর কি। তো 1986 সালের ঘটনা। তো ওই সময় সে ইন্টারমিডিয়েট দিয়েছে। তো এখনকার ইন্টারমিডিয়েট দেওয়ার পর সবাই যখন অনেক কিছুই করে, তো তখন সে প্ল্যান করে যে এরকম যে উনি কিছু করবে আর কি, ডিফারেন্ট টাইপের, যেমন চাষ টাইপের, মাছ চাষ অথবা কিছু। তো তার বাবার কাছ থেকে তিনি প্রায় অনেকটুকু জমি নেন আর কি, অ্যাবান্ডন প্লেস, তার গ্রাম পাশা বাড়ি থেকে একটু সামনে অ্যাবান্ডন প্লেসে চেষ্টা করে যে মাছ চাষ করা যায় কিনা। তো এরকম সে 1 একর জায়গার মধ্যে এরকম মাটির মানে কেটে পার করে পানি ছেড়ে মাছ চাষ করা শুরু করে 1983 থেকে। তখন থেকে পানিটা নিয়ে ফেলে দেয়। তো আসল স্টার্টটা হয় 1985-এ। 86-এর দিকের ঘটনা। তো ইন্টারমিডিয়েট শেষ, তো তার বেশি সময় দেওয়া হচ্ছিল ওই পুকুর পাড়ের দিকে। যেমন মনে করেন পানি বেড়ে গেলে পানিটা কন্ট্রোল করা, অথবা চারিপাশে ধান ক্ষেত, এগুলি ওনাদেরই ধান ক্ষেত ছিল। কয়েকটা ধান ক্ষেত আছে, যখন থেকে ক্যানেল করে দেওয়া, পানি বেরিয়ে যাচ্ছে কিনা, বৃষ্টি পড়লে পানি কি অনেক উচ্চায় পড়ছে কিনা, অথবা বৃষ্টি পড়লে দেখা যায় যে পাশের পুকুর থেকেও মাছটা চাষে, এগুলি আবার চুরি করার জন্য লোকজন ধান্দা করে। সুতরাং পাহারা দিতেই হতো, এবং মানুষের উপর বিশ্বাস করা যেত না। তো নিজের জিনিস, তো প্রায় সে 25,000 টাকা তখনকার আমলে মাছ ছাড়ে। অনেক টাকার মাছ ছাড়ে আর কি। 1 একর জায়গার আসলে অনেক বড়। তো সেদিনের ঘটনা আসলে বর্ষাকালের ঘটনা। আচ্ছা, চলে যায় বর্ষাকালে। তো ওদিন রাত্রের বেলা প্রায় 11:55 বাজে, এবং ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দে, বৃষ্টির শব্দ, থান্ডারস্টর্মের শব্দ, এবং চিন্তা যে পাহাড়টার ভেঙে যাচ্ছে কিনা। বৃষ্টি এত ওভারফ্লো করছে যে ওনাদের ঘরের সামনে যে ছোট ক্যানেল আছে ওটা পানি ভরে গেছে, এরকম অবস্থা। আচ্ছা, সে কাদার মধ্যে দিয়ে সে তার পুকুর পাড়ে যায়, এবং তার জীবনের সবচেয়ে খারাপ একটা এক্সপিরিয়েন্স সেদিন সে একদম চাক্ষুষ করে, যে পুকুরের সামনে যেতেই টর্চ মারতে মারতে এক পর্যায়ে দেখে যে তার পুকুরের মাঝখান থেকে তাদের লাশ ভেসে ওঠে। তো সে মনে করে যে ওই জায়গাটা এমনিতে অ্যাবান্ডন, আশেপাশে ওই মুহূর্তে এই পুকুর করার আগে ওই জায়গাটা কলা গাছ ছিল, কিছু বাঁশঝাড় ছিল, এগুলি সে সরাই দিয়ে এখানে পুকুর কাটে। তো যে বলে যে যেহেতু এটা অ্যাবান্ডন, অনেকে মানুষ মেরে ফেলে চলে যেতে পারে, তো সে গ্রামের দিকে ব্যাক করে, ঘর বাড়ির দিকে ব্যাক করে আশেপাশের ওই পরিচিত সবাইকে নিয়ে আসে। অ্যারাউন্ড ওই সময় রাত্রে 12টা, গভীর রাত, 20 জন সাথে তার সাথে আসে, দেখে যে ওই পুকুরের মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, যদি কেউ ভাসতে থাকতো কোনায় চলে আসতো ভাসতে ভাসতে, অথবা দেখা যেত, কেউ তো নিয়ে যাবে না, লাশ ফেলে রেখে দেয়। তো লাশটা ওই মুহূর্তে উধাও হয়ে যায়, এবং তার একটা চিন্তার কারণ হয়ে যায়। কিন্তু তখনকার মানুষ আসলে বলিষ্ঠ ছিল আসল ভাই, মানে চিন্তা করতো যে কিছু একটা ঘটলে এটার এক্সপিরিয়েন্স আরেকবার নেওয়ার। তো সে পরের দিন, ওই দিন আর বৃষ্টি ছিল না, পরের দিন চিন্তা করে যে না, আজকে এখানে থাকবো। তো থাকার বন্দোবস্ত হচ্ছে যে পুকুরের কোনা এরকম বাঁশ দিয়ে মাচা করে নৌকার মতো শেড দিয়ে ওখানে সে মাঝে মধ্যে দুপুরে বিশ্রাম নিত, তবে রাতের বেলা থাকতো। টর্চ মারার জন্য, মানুষ জাল মারে নাকি গুলি চেক করার জন্য সে রাতে প্রায় সময় থাকতো। তো সেদিন ঠিক পরবর্তী দিনে সে ওই দিন রাতের বেলা থাকে। তো একটা পর্যায়ে তন্দ্রা আসলে ঘুমিয়ে যায়। ঘুমটা তখন গভীর, সময়টা কত তার মনে নাই। হঠাৎ করে একটা হাসির শব্দ কেমন জানি তার পাড়ের উপর দিয়ে প্রতিধ্বনিত হয় মাঝখানে, পুকুরের, মানে যে জায়গায় মাছ চাষ করে ওই পুকুরটার মাঝখানে। তো উনি বলে যে এই শব্দটা এরকম, যেটা বয়স্ক মানুষ বিদঘুটে টাইপের হাসি দিলে যেরকম হয়, কটকট সাউন্ড, এরকম একটা হাসি বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তো বলে রাখি যে এই হাসির শব্দটা তিনি আগেও কয়েকবার পেয়েছেন, কিন্তু এত প্রমিনেন্ট না, খুব হালকা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে রাসেল ভাই উনি যে মাছ চাষ করে, ওই মুহূর্তে সে ওই মাছের যে পেঁচানো ভাবে একটা শব্দ আর কেউ সাঁতার কাটার শব্দ টোটালি ডিফারেন্ট, এটা সে আইডেন্টিফাই করতে পারছে যে কেউ সাঁতার কাটছে। তো তিনি ওইখান থেকে বের হয়ে পাড়ের উপরে ওঠেন, এবং চারিদিকে টর্চ মারতে, আশেপাশে কেউ নাই, রাসেল উনি একা একটা বান্দা, এবং চারিদিকে টর্চ মারতে উনি দেখেন যে একটা হলুদ কালারের সালোয়ার পরা আর লাল পাজামা আর কি, সালোয়ার কামিজ, হলুদ কামিজ এবং পাজামা পরা। তো একটা মেয়ে এরকম ড্রেস পরা, কোনা দিয়ে মানে পুকুরের পানি থেকে উঠে কোনায় যে বসলো। সে কি করলো, পাটটা ধরে হাঁটা দিয়ে, কারণ তার জানা দরকার আসলে জিনিসটা কি, যে টর্চ মারতে মারতে কাছে যেতেই তাকে দেখে ওই মহিলাটা পানির নিচে চলে গেল। বলে যে আমি এখন বুঝতে পারছি যে, উনি বলছে যে এইটা আর স্বাভাবিক কিছু না, কারণ ওই মুহূর্তে পানিতে মেয়েটা আস্তে করে চলে গেল, মনে হয় যে কোন একটা গুইসাপ পানির মধ্যে যেভাবে চলে যায়
আস্তে করে পানির ভিতরে চলে গেল। এরপর আর উঠলো না। উনি প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওই জায়গায় দাঁড়ানো। সাধারণ মানুষ মরে উঠবে, কিন্তু ওইটা আর উঠলো না। তো তার তখন মনে হতে থাকলো যে না, এই জিনিসটা আর বেশি এক্সপিরিয়েন্স করা ঠিক না, বাড়িতে যে কাউকে না কাউকে বলা উচিত, জিনিসটা শেয়ার করা দরকার। উনি তার বাবাকে বলেন। তার বাবা ওই এলাকায় বেশ রিনাউন একজন মানুষ, মসজিদ কমিটির সভাপতি, এবং এলাকায় লোকজন তারা ওই বাড়িটা তাদের এক নামে চেনে। তো তার বাবা দাদার কারণেই। তো তার বাবা বলে যে তুই ভয় পাইছিস বেশি, এটা কোনো সমস্যা না। তো বলতে যে তুমি কিছু দিবা আমাকে, টানি পড়া বা কিছু একটা বন্ধ করে ব্যবস্থা করে দাও। বলে যে না, এগুলা কিছু লাগবে না, তোর সাথে একদিন যাবো, বল চিরামুড়ি খাইতে খাইতে তোর ওখানে থাকবো না এক রাত। তো যেদিন ওনারা ডিসাইড করে একসাথে থাকার জন্য, সেদিন ছিল আপনার পুরা ক্লিন চাঁদ, এবং টর্চ না মারলেও হয়। তো তাও টর্চ ছিল, এবং ওই সময় তো মোবাইল ফোন ছিল না, টর্চটা ছিল তখন ফ্যাশন, কার কাছে কত দামি টর্চ। তো ওই দিন সে একটু ভারী টর্চ নিয়ে যায়, যাতে মানে টর্চটা যখন ফেলবে এটা যেন একটু ভালো পরিষ্কার দেখা যায়। তো অ্যারাউন্ড তারা মানে কথা বলতে বলতে এক ফাঁকে ঘুমায় পড়ে। তখন পর্যন্ত কোনো সাউন্ড আসে না। সেদিন হঠাৎ করে সেই পুকুরে সাঁতরানোর শব্দ, কে জানি সাঁতরাচ্ছে, এবং অনেক জোরে জোরে পানির মধ্যে কে জানি দাপাদাপি করছে। তারা দুজনে উঠে যায় মুহূর্তে, এবং সাথে তার একটা আত্মীয়কে নিয়ে গেছিল, কাজিন। কিন্তু ওই লোকটা এতই গভীর ঘুম যে তাকে ডেকে আর তোলানো যায়নি। তো তারা কি করে, ওই মাচা থেকে বেরিয়ে পাড়ের মধ্যে ওঠে। পাড়টা একটু উঁচু, পানির পাড় তো একটু উঁচু, পাড়তে করে আবার টর্চ মারে, সারাটা পুকুর টর্চ মারে, এবং অনেক দূর পর্যন্ত যায় ওঠে টর্চের আলো। তো মারতে মারতে একটা সময় দেখে যে ঠিক একইভাবে একটা কোনা দিয়ে একটা মেয়ে পানির থেকে উঠে পাড়টা বেয়ে পরবর্তী এই ধান ক্ষেতের দিকে পাড় পেয়ে নিচে নেমে গেল। তো তার বাবা বলে, আচ্ছা চল তো দেখি এটা কি, আসলে কি জাল মারে বা কিছু একটা। ওই ছেলের সাথে তিনি হাঁটা ধরলেন। কাছে যেতেই রাসেল ভাই জিনিসটা খুব মানে কেমন জানি ডিফারেন্ট। তো কাছে যেতেই যে দেখে যে টর্চ মেরে দেখে একটা মেয়ে, মাথার চুলগুলা ঢাকা, এবং ওই সালোয়ার কামিজি পরা, হলুদ লাল, কয়েকগুলা নবজাতক বাচ্চাকে চাপাতি দিয়ে টুকরা টুকরা করছে। এটা দেখতে দেখতে এর মধ্যে অলরেডি তার বাবা পড়ে গেল, তার উপরেই পড়ে গেছে, এবং তার বাবার কোনো শব্দ নেই, বাবা মাটিতে পড়ে গেছে, অলমোস্ট ধরে আছে কোনোভাবে, এবং হাত পা কাঁপছে। মানে বুঝতে পারছিল না এই মুহূর্তে কি করবে। এবং এই চিৎকারের মধ্যে যে আমাদেরকে কেউ হেল্প করে বাঁচাও, এই শব্দটা উনি ওই যে কাজিন যে ছিল এত গভীর ঘুমে শব্দটা পায় না। তো সে কি করলো, এই শব্দের মাঝখান দিয়ে একটা শব্দ পরিষ্কার শুনতে পায়, কি রে খাবি। সে কি করলো, এইটা মানে আর তার কোনো ওয়েট করার চান্স নাই, সে তার বাবাকে হ্যাচকা ধরে টান দিল। টান দিয়ে যত চেষ্টা, যতটুকু এত এক একর জায়গা আছে অনেক বড়, যতটুকু পারে সে তার বাবাকে হ্যাচকা ধরে টান দিয়ে বাড়ির দিকে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু কতক্ষণ শক্তিতে গুলাবে, প্লাস মেন্টাল টেনশন। রাতের বেলা ওই মুহূর্তে তাদের চিৎকারে একজন দুজন হয়তো সাউন্ড পায়, দৌড়ে আসছে, এই কি হয়েছে, দৌড়ে আসছে, তাহলে ভাই আমাকে বাঁচান, এরকম টাইপের। তাদেরকে বাড়িতে নিয়ে যায়, তার বাবাকে মাথায় পানি ঢালতে থাকে। সেদিন ভোরবেলা থেকে তার বাবার টেম্পারেচার রাইজ করে যায় প্রায় 102, 103। ঘুমের মধ্যে বিলাপ করতে থাকে, খুব আজে বাজে কথা বলতে থাকে। একটা পর্যায়ে সকাল 10টা যখন হয়, এলাকার লোকজন বলে কি হয়েছে, আসলে যে জড়ো সড়ো হয়ে যায় না শোনার জন্য, রাত্রেবেলা কি হয়েছে না হয়েছে, এই ওর মুখে কি জানি দেখছে পুকুরের মধ্যে, চল তো যাই, এরকম টাইপের আর কি। তো এলাকার লোকজন জড়ো, আমি রাসেল ভাই ঘটনাটা কিন্তু ওখানকার লোকজনের কাছ থেকে নিয়েছি। এলাকার লোকজন জড়ো সড়ো হয়ে যায়, জড়ো সড়ো হওয়ার পরে বলে চল তো যাই দেখি। পুকুরের ঘাটে, রাসেল ভাইটা আমি আপনাকে বলিনি, এই জন্য আপনাকে সাসপেন্স রাখলাম। পুকুরের পাড়ে যে জায়গায় ওই দিন ওই লাশ, মানে ওই যে বাচ্চা নবজাতক কাটার জায়গা দেখছে, ওই জায়গায় দেখে অনেকগুলা মাছের মাথা পড়ে আছে। মাছের মাথা পড়ে আছে, শুকাই গেছে, সকালবেলা রোদের তাপে শুকাই গেছে, কিন্তু অনেকগুলা মাছের মাথা পড়ে আছে। তো তারা ব্যাক করে এবং জানতে যায় আসলে কি ঘটনা ঘটে। তো তার বাবা তখন মুখ খোলে, আসলে ঘটনাটা এরকম ভাবে ঘটে যে 1983-84 এর দিকে একটা ট্রলার ডুবি হয়। তো ট্রলার ডুবিতে ওই সময় এই ভাই যে ওনার নাম বলছি না, ওনার বড় বোন, 1 বছরের বড়, পিঠাপিঠি বয়স, ওনার বোনটা ওই ট্রলার ডুবিতে ঝড়ের মধ্যে ঢাকার থেকে শরীয়তপুর যাচ্ছিল। পরীক্ষা শেষ তো শরীয়তপুর যাওয়ার পথে ওই ঝড়ের মধ্যে পুরো ট্রলারটা ডুবে, ওখানে ওই ট্রলার থেকে 7জন না 8জন নিখোঁজ হয়ে, তাদের ডেড বডি আর পাওয়া যায় না, এবং ওনার বোনটা সেই 7-8 জনের মধ্যে ছিল, এবং ওই লাশ আর পাওয়া যায় নাই। তো তার বাবার ভাষ্য হচ্ছে, যখন টর্চটা ওনার শরীরে মারা হয়, তখন ওই দিন ঢাকা থেকে যাওয়ার পর সেই আপুটা হলুদ কালারের কামিজ পরা ছিল, লাল পাজামা পরা ছিল, একই ড্রেস, সেম ড্রেস, চেহারা কিছু না, সেম ড্রেস পরা। উনি বলে যে উনি ওইটার টেনশনে রাসেল ভাই ওই দিন থেকে 7 দিন পর মারা যান। বাবা মারা যান একদম 1 সপ্তাহ পর মারা যান, হার্ট অ্যাটাক করে। আর এই টেনশনটা আর নিতে পারেন নাই। পরবর্তী সময় রাসেল ভাই ওই এলাকার লোকজন বলে যে তুমি বিজনেস করছো বা মাছ চাষ করছো, এই পাটটার বাধাই নিতা, মানে তুমি তাবিজ করে বাধাই নিতে। বলে ভাই একটা সাধারণ বিজনেস করবো, কি বাধা হবে, এই জায়গায় পুকুর অ্যাবান্ডন একটা জায়গা, আমি কি এগুলি বুঝছি নাকি। পরবর্তী সময় সে ডিসিশন নেয় যে ওই জায়গা থেকে আর কোনো ধরনের চাষবাস করবে না, মাছ টাছ সব উঠায় ফেলা। তো এই পুকুর আমাদের গ্রামের বাড়িতে বলে পুকুরিচা আর কি। তো
পুকুরের পানি সরানোর সময় ওই জাল ফেলাইছে আগে মাছ ধরার জন্য। জালের মধ্যে খালি কাঁকড়া। প্রথম জাল ফেলানোর সাথে সাথে একটা জামা, দুইটা জামা আসে, একটা হচ্ছে কামিজ, একটা পাজামা, ওই হলুদ আর লাল। আচ্ছা, আর শুধু কাঁকড়া জালের মধ্যে, আর খালি কাঁকড়া, একটা মাছও নাই রাসেল। যে উনি বলেছে যে আমি 8,000 টাকা রুই মাছের পোনা ছাড়ছিলাম, তো বাঁচে না, সবগুলা বাঁচে না, মরে যায়, কিছু বাঁচে, যেগুলো বাঁচে সেগুলো অনেক। এক একটা আমার প্রায় 2.5 কেজি ওজনের, 1.5 কেজি 2 কেজি ওজনের রুই মাছ ছিল, একটা রুই মাছ নাই পুকুরের মধ্যে থেকে, একটা মাছও নাই, খালি গুড়া মাছ কিছু পাইছে, কিন্তু এছাড়া বড় কোনো মাছ ছিল না এই পুকুরের মধ্যে। খালি করে ফেলছে, একটা সিঙ্গেল মাছ পাওয়া যায়নি এক রাতের মধ্যে। সেটা এই কয়েকদিনের মধ্যেই। আচ্ছা, যতবার দেখেছে ততবার ধরা পড়েছে পরবর্তী সময়, তো আগের থেকেই খাওয়া স্টার্ট করেছে। তো বলে যে এইটা সেই জিনিসটাই ছিল যে আমার পুকুরের সবগুলো মাছ খেয়ে ফেলে। তো পরবর্তী সময় সে মাছ চাষ করে অন্য জায়গায়, কিন্তু এখন তো সে একটা ফিশ প্রসেসিং প্ল্যান্টের মালিক। যাই হোক, আমি তাই সেটা বলছি না। তো তার সাথে লাইফের এত বাজে একটা ঘটনা ঘটে যায় যেখানে তার বাবাকে পর্যন্ত হারাতে হয়। তো যে ঘটনাটা বলবো, তিনিও আমার রোগীদের থেকে একজন, তার পরিচিত একজন ঘটনা। তো আসলে ডক্টর হয়ে একটা সুবিধা আছে আসলে, প্রচুর মানুষজনের কাছ থেকে ঘটনা পাওয়া যায় যখন সে শুনে যে আমি এরকম ভূত এফএমে আসছি। তো যে ভাইয়ের ঘটনা বলবো তার নাম হচ্ছে সুজন। তার বাবা মা কেউ ছিলেন না। আচ্ছা। তো বাবা যখন মারা যায় তার 6 মাসের মাথায় মা মারা যায়, কিন্তু মা মারা যাওয়ার ঘটনাটা এমন যে মা কি কারণে মারা যায় তা আসলে এখনো পর্যন্ত উনি বের করতে পারেন নাই। বাবা মারা গেছেন 6 মাসের মাথায় রাতের বেলা, হয়তো স্ট্রোক, মানে এত কিছু চেষ্টা করেন নাই জানার জন্য যে মা কেন মারা গেছে। গ্রামের মানুষজন তো এখনকার এই নাক ছিটকে জগতের থেকে একটু ভিন্ন জগতের ঘটনা, কারণ আছে ভাই 1983 সালের ঘটনা। আচ্ছা, এই রিসেন্ট ঘটনাগুলো না আগের ঘটনা থেকে একটু ডিফারেন্ট। আগের ঘটনার মধ্যে একটা আলাদা মজা আছে। আমি এই ঘটনা কালেক্ট করতে তার সাথে প্রায় কুষ্টিয়া এবং ঢাকার মাঝামাঝি রাস্তা, যে আমাদের আফনান ভাইদের রাজবাড়ি এলাকায় আমার সাথে তার দেখা হয়। আমি ওটি করতে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা। তো হাসপাতালেই দেখা, হাসপাতালেই পরিচয়। ওই তখন তিনি আমার সাথে, ওই দিনই ফার্স্ট দেখা, এবং এরপরে আর তার সাথে আমার দেখা হয় নাই। তো তিনি আমাকে ঘটনা বলেছিলেন, এবং ঘটনাটা আসলে ভাই আমি আগেই কালেক্ট করে রেখেছিলাম, আমার আগে এপিসোডে বলার কথা ছিল, কিন্তু সামহাও আমি এটা সিলেক্ট করি নাই। আচ্ছা, আজকে ঈদের দিন মনে হয় এটা বলা উচিত। তো একটু আগে যে ঘটনাটা শুনলাম, তুহিন সাহেবের ঘটনাটা, ওনার ঘটনা যেমন হৃদয় বিদারক, এটাও একটু কাছাকাছি পর্যায়ের ঘটনা। আচ্ছা। তো উনি, ওনার বাবা মা ছিলেন না, তো ওনাকে লালন পালনের দায়িত্ব নেওয়া হচ্ছে ওনার খালা, ওনার মেঝো খালা। তো ওনার খালার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, গ্রামের একটা গ্রাম অঞ্চলে, আমি নাম বলছি না সেই জায়গায়। তো উনি বড় হয়েছিলেন খুলনাতে, কিন্তু কুষ্টিয়াতে পরবর্তী সময় তার খালার কাছে চলে যেতে হয়। তো কুষ্টিয়াতে যেখানে থাকতেন সেখানে থাকতে থাকতে 5 বছর হয়ে যায়। তো 16-17 বছর, ক্লাস 9-এ তিনি পড়েন তখন, 1983 সালের ঘটনা বলছি। তো ওই দিন প্রচন্ড মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। স্কুল শেষে সে বাসায় আসে। বাসায় আসার পরে তাদের বাসাটা এরকম যে ওই গ্রামের বাড়ির সব, ওই বাড়িটা, ওইখানকার যে কয়টা ঘর বাড়ি আছে তাদের বাড়িটা সবার লাস্টে। তার বাড়ির পিছনে একটা ঝোপ আছে, আর ঝোপের মানে বাড়ির পিছনটাতে ঝোপ, গরুর রাখার একটা গোয়াল ঘর আছে, আর পাশে একটা ল্যাট্রিন আছে তাদের পিছনে যাওয়ার জন্য। ঘরের তো মানে অনেক আগের কথা বলছে রাসেল ভাই। আর ঠিক ল্যাট্রিনটা থেকে 15-20 কদম পিছনে একটা বড় সড়ো পুকুর আছে, সেখানে ওই বলে যে এলাকা ওইখানকার লোকজন মিলে মাছ চাষ করে। আচ্ছা। তো উনি 5 বছর হয়ে যায়, তো সেখানকার লোকাল স্কুলে পড়াশোনা করতেন। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হবে ভাব। তো বাসা আসতে আসতে 8টা বেজে যায়। মানে স্কুল শেষে, খেলাধুলা শেষে, আড্ডা মেরে রাত্রে বাসায় যেতে আসতে তখন লাগে। তো পড়াশোনা করে তিনি শুয়ে পড়েন সেদিন রাতের বেলা। এরকম যে তাদের বাসায় আসল ভাই বিড়াল আছে, ওই বিড়ালটা প্রায় সময় কান্নাকাটি করে। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাগে এরকম মেঘের গর্জনে। তো তার বাসা, তার মানে বারান্দা, ঘরের যে বারান্দা, ওই পরে টিন শেড, তো ঘরের যে বারান্দা সেখানে তার খাট ছিল, পড়ার টেবিল ছিল, ওখানে এসে পড়তো থাকতো। তো তার খালার আবার কোনো সন্তান ছিল না, তিনিই থাকতেন সবসময় তার খালা খালুর দেখাশোনা করার জন্য। খালা খালু বয়স্ক। তো রাত্রে তখন ঘড়ির কাটা কয়টা ঠিক নাই, মনে নাই তার, কিন্তু তখন যে গভীর রাতে, এটা তিনি একদম স্পষ্ট আমাকে বলেন যে গভীর রাতে তার ঘুম ভাঙে। আর গ্রামাঞ্চলের রাতে রাসেল ভাই 1983 সালে রাত 12টা, মানে অনেক গভীর রাত। আমি এরকম সময়টাই ধরে নিয়েছি আর কি।
হঠাৎ করে তিনি একটা কান্নার শব্দ পান। তো ঘুম ভাঙার পর কান্নার শব্দ পাওয়ার জন্য আরো পরিষ্কার ভাবে টিনের চালে তিনি কান রাখেন, যাতে সে পরিষ্কার শুনতে পান এই কান্নাটা কোথা থেকে আসছে। কারণ তারাই হচ্ছে ওই বাড়িটার সর্বশেষ বাড়ি। ওখানে এত রাতে কোনো লোক আসার কথা না। প্রথম ইনস্ট্যান্সে মনে হচ্ছিল যে সে জায়গাটা বিড়াল কান্না করছে। বিড়ালের কান্না আপনি রাসেল ভাই একটু খেয়াল করেন যে অনেক সময় মানুষের মতো এত স্পষ্ট মানুষের মতো কান্না করে। প্রথম মনে হচ্ছিল এটা বিড়াল কান্না করছে। এই কান্নাটা যখন একটু গভীর হয় তখন বিলাপে শুরু হয়। বিলাপটা এরকম যে আমাকে একটু খেতে দেন, আমি ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাই নাই। ওখানকার যারা গরিব ভিক্ষুক তারা সকালবেলায় এরকম ভিক্ষুক বা ভিক্ষা করে। এত রাতের বেলা এই জায়গায় খাওয়া চাচ্ছে। খুব অবাক লাগতে থাকলো। কিছুক্ষণ পর গভীর কান্না, এত মায়া কান্না যে উনি এরকম কান্না আগে কখনো কাঁদতে দেখেন নাই। এরকম কান্না শুনলে যে কেউ ঘর থেকে দৌড়ে বের হয়ে যে তাকে সাহায্য করতে চাইবে। বলছে যে আমাকে কেউ কিছু খেতে দেন, আমি সারাদিন কিছু খাই নাই। মুহূর্তের মধ্যে তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় তার মায়ের মতো। আমাকে একটু খেতে দেন, আমি কিছু খাই নাই। তো স্বাভাবিকভাবে আপনার মা মরা ছেলে, সে মায়ের ভয়েস শুনছে, মা খেতে চাচ্ছে। প্রথম ধাক্কাতে তার একটু হেল্প করতে মনই চাচ্ছিল, কিন্তু রাসেল ভাই এত গভীর রাতে কে আছে ওইখানে এটা জানার জন্য প্রথমে সে চিন্তা করে আমি কি বের হব কিনা। আর ওই টাফিলে যেত তো রাতের বেলা প্রায় সময় তিনি ঘরে আসতেন ওখানে বন্ধু বান্ধবদের সাথে। তো তার এরকম ছিল যে আমি তো যেতেই পারি রাতের বেলা, কতই তো আসছি আর কত গভীর রাতে বাসায় আসছি, এটা কোনো রাতই না। তো উনি হারিকেন নিয়ে ওই বাড়ির পেছনের দিকে যান। তো বাড়ির পেছনটা যাওয়ার সময় ওই ল্যাট্রিনটা পড়ে। ল্যাট্রিনটা থেকে বাম দিকে পশ্চিম দিকে তিনি দেখতে পান একটা উঁচু ঢিবির মতো। ওই ঢিবির উপর, ঢিবিটা এরকম যে প্রথমে এটা ঢিবি মনে হলো, পরবর্তীতে সময় হলে 3.5 হাত ওই কবরের মতো একটা স্পেস। খুব অবাক লাগতে থাকে যে এই জায়গায় তো লাস্ট 5 বছর ওয়াশরুমে তো যাওয়া আসা হয় রাসেল ভাই, এখানে কখনো এরকম উঁচু ঢিবির মতো কিছু ছিল না। তিনি প্রথম ধাক্কাটা তখন পেয়ে যান যে একটা মহিলাকে দেখে। গাছের নিচে একটা মহিলা বসে আছে। ওই গাছটাও আবার ওই আপনার রাবার গাছ। ওখানে রাবার গাছটার সামনে একটা কবরের মতো একটা স্পেস। এটা কবর কিনা রাসেল ভাই এটা আমি এখনই বলতে পারছি না। একটা মানুষ দেখতে পান, মানুষের অবয়ব দেখতে পান। এইটা দেখে উনি ভয় ভেতরে চলে যান। ওই মুহূর্তে খালুকে জাগাবে কিনা জাগাবে এই ডিসিশনে ভুগতে থাকেন। তো সবাই ঘুম। উনি রুমে আসার পরে উনি আবারও কান পাতার চেষ্টা করে। ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আসতে থাকে, আমাকে একটু হেল্প করেন, আমার অনেক বড্ড ক্ষুধা পেয়েছে। আমি খুব গুছিয়ে বলছি, এটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে ছিল। তো উনি ভাবছে বলবে কি বলবে না। হঠাৎ করে এরকম সময় আস্তে আস্তে এই ওখানকার মসজিদে তখন মাইকে আজান হতো না, ওই এলাকার মসজিদে, তো ভয়েসের আজান আসছে এমন সময় শুনতে পেল। আর ঠুকটাক শব্দ হচ্ছে, তার মানে তার খালু জেগেছেন। আচ্ছা, ওইটা এই ঠুকঠাক শব্দের মধ্যে ওই কান্নাটা হারিয়ে যায়। আচ্ছা। তো পরবর্তী দিন রাসেল ভাই মানে এটা সিম্পল ভাবেই উনি নিয়েছেন যে কান্নাটা উনি বের করবে। ইয়াং মানুষ তো পরের দিন স্কুলে সে আর যায় নাই। বিকালবেলা তাদের একটা জায়গা আছে, কালভার্টের মতো একটা জায়গা, সেখানে ফ্রেন্ডদেরকে বলে যে এই ঘটনা আমি তো রাত্রেবেলা গতকালকে আমাদের বাড়ির পেছনে উঁচু ঢিবির মতো পাইছি, কিন্তু বুঝলাম না আমার খালু যতক্ষণ বাথরুমে যায় ল্যাট্রিন ইউজ করে তারা এরকম ঢিবির কথা কেন বলে না। এটা কি তারা খেয়ালই করে নাই? জিনিসটা কি তারা খেয়াল করে না? আমি তো দেখলাম যে রাবার গাছটার সামনে উঁচু একটা ঢিবির মতো হয়ে আছে। তো তার একটা ফ্রেন্ড খুব ইন্টারেস্ট শো করে যে দোস্ত তোর সাথে আমি আজকে থাকবো, তোর সাথে আমি থাকবো, আমাকে থাকার ব্যবস্থা কর, তোর সাথে আমি আজকে ঘুমাবো। তো এটা প্রথম না যে ফ্রেন্ডটা তার সাথে আজকে থাকছে, এর আগেও সে ফ্রেন্ড তার সাথে ছিল। তো সে ওই ফ্রেন্ডকে নিয়ে যায়, তার ফ্রেন্ডের নাম হচ্ছে সবুজ। তার ফ্রেন্ডকে নিয়ে যায় এবং তার সাথে রাতে থাকার ব্যবস্থা করে। কোনো কান্নার সাউন্ড রাসেল ভাই সেদিন রাতে আর হচ্ছে না। আচ্ছা, খুব অদ্ভুত লাগছে যে কোনো কান্নার সাউন্ড নাই। তো ওর ফ্রেন্ড হঠাৎ মাথার মধ্যে দুষ্টুমি বুদ্ধি, তো এই তুই না বলছিলি কবরের মতো উঁচু ঢিবি একটা আছে, ওইটা দেখে আসি। তো সেখানে তিনি হারিকেন নিয়ে যান। হারিকেন নিয়ে যায়, দেখে যে কবরের মতো উঁচু ঢিবি, ওখানে ওই মানুষটা বসে আছে।
দুইজন একসাথে দেখছে, কিন্তু ওই মানুষটার মুভমেন্ট নাই, কোনো কান্নার সাউন্ড নাই, কিচ্ছু নেই। এটা দেখে ওনার ফ্রেন্ড কি করে, ওই তাড়ানোর ব্যবস্থা করে, লাঠি ছোটা নেই, লাঠি মানে গাছের ডাল ভেঙে এই কে এখানে মানে তাড়া করবে, এরকম অবস্থা। ওই মহিলা যখন ওনার দিকে তাকায়, ওনার আর কিছু মনে নাই, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ফ্রেন্ডকে চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানে না। আচ্ছা, ওই দিন রাতের বেলা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেটা দেখে সে অজ্ঞান হয়, সেটা হচ্ছে ওই মহিলা একটা ছোট বাচ্চার মাথা জিব্বা দিয়ে চাটছিল। আচ্ছা, এটা তো খুব ভয়ঙ্কর দৃশ্য। এটা ছোট একটা মাথা জিব্বা, ছোট একটা বাচ্চার মাথা। এখন এটা আদৌ বাচ্চার মাথা নাকি অন্য কিছু, তবে যতটুকু এই হারিকেনের আলোতে মনে হচ্ছিল এটা একটা বাচ্চার মাথা হতে পারে। উনি অজ্ঞান হয়ে যায় রাসেল ভাই, প্লাস ওনার ফ্রেন্ডকে টান দেয়, চুলের মুঠি ধরে টান দেয়। পরের দিন সকালবেলা উনি ওনার খালা খালুকে জানায় ঘটনাটা। খালা খালু ওনাকে বাইরেই পায়। তো খালা খালু যখন বাইরে পায় তখন বলে, কি অবস্থা? বলে যে, আরে ভাই খালু, আমার এই হয়েছে রাতের বেলা, সবুজ আসছিল রাত্রেবেলা, আমি গত পরশু দিনই এই জিনিসটা প্রত্যক্ষ করছি, আজকে গতকালকে রাতে এই ঘটনা ঘটলো। তো ওই দিন আবার সবুজের বাবা মা আসছে, তার ছেলে তো গতকালকে থেকে আসে নাই, তো বাসায় নাকি ছেলে জানায়ও নাই যে উনি রাত্রেবেলা এখানে থাকবেন। তো ঘটনাটা ক্লিয়ার করে সবাইকে বলে যে এই ঘটনা, আমি রাত্রেবেলা এখানে এই উঁচু ঢিবি আছে, আপনি কি খেয়াল করেন নাই নাকি? আমি আর সবুজ ছিলাম রাত্রেবেলা, একটু সবুজকে তো আমি রাত্রেবেলা আমার সাথে থেকে এই অবস্থা হয়ে গেছে। তো উনিও ভীত সন্তুষ্ট ছিল, সবাই তেমন কিছু বলেন নাই। কিন্তু ওই এলাকা ভিত্তিক ডিসিশন হয় যে আসলে কি আছে এটা দেখার জন্য। প্রথমে ওই জায়গাটা রাসেল ভাই একটা ঢিবির মতো আসলেই পায়, এবং ডিসিশন হয় যেটা খুঁড়বে। তো এলাকার লোকজন প্রায় ওই ঘর যে কটা ছিল সেখানকার লোকজন বাদেও অন্যান্য এলাকার লোকজনদের মাঝে খবর ছড়ায় যায়। তো তারাও কয়েকটা মানুষজন আসে দেখতে। তো কবর খোঁড়ার জন্য রাসেল ভাই, আপনি কতটুকু খুঁড়বেন? 3.5 হাত, মানে গর্ত করছে কিছু বাচ্চারা। তো গোর খোদার একটা ভিতরে কিচ্ছু নাই, আমি উঠে চলে আসি। হঠাৎ করে তার পা একটা নরম সারফেসের মধ্যে পড়ে, পায়ের থেকে হাত বের করে দেখে যে একটা হাতের কবজি কবরের ভেতরে, এবং মানে একদম তাজা হাতের কবজি। উনি খুব ভয় পেয়ে যায়, আর সাথে সাথে আরেকটা হাত পায় এবং 4টা পা পায় যত ভেতরে ঢুকে। কিন্তু ভেতরে ঢোকার সময় কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড তখন সবাই শুনতে পায় রাসেল ভাই। আর হই হুল্লোড় পড়ে যায় গ্রামের বাড়ির মানুষজন যে কি হচ্ছে এই জায়গাটাতে, কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড আসছে। সাথে সাথে একটা মাথা পাওয়া গেল। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ওই হাতগুলার পাগুলো উঠিয়ে একটা থালার বস্তার মতো পিছিয়ে ওখানে রাখছিল বারবার। তো এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর বলছে, আপনারা সবাই একটু দুরূদ পড়তে থাকেন আর কালেমা শাহাদাত পড়তে থাকেন। তো উনি যেটা দেখলেন, সবাই যেটা দেখলেন, কালেমা শাহাদাত পড়ার পর বারগুলা বারবার ভাইব্রেট করছিল, হাত নড়ে নড়ে উঠছিল, হাত আর পাগুলা কালেমা শাহাদাত পড়ার পর নড়ে নড়ে উঠছিল। আরো যখন গভীরে যাওয়া গেল, দেখা গেল যে একটা মাথা, একটা মহিলার মাথা। এই মহিলার মাথা দেখে ওইখানের যে ভিড়ের মানুষজন ছিল, বাস্তবে ভয় পাচ্ছে না কেউ, কিন্তু সবাই দেখে খুব হতভম্ব হয়ে যাচ্ছে। ওই ভিড়ের মাঝখান থেকে একটা লোক অজ্ঞান হয়ে যায়। পরে আবার ওনাকে নিয়ে ছোটাছুটি, পরে ওনাকে নর্মাল করার পর জানতে পারে, এবং ওই মাঝখানে ওনাকে নর্মালের মাঝখানে একদল ওই লাশ উঠায়, একটা বাচ্চা সহ লাশ উঠানোর পর কাফনের কাপড় দিয়ে পুরা লাশটা পেঁচানোর পর একটা বাড়ির উঠোনের মাঝখানে রাখা হয়। তো ওনাকে যখন নর্মাল করা হয়, নর্মাল করার পরে উনি ওনার কাছ থেকে জানতে পারে উনি আবার 1 গ্রাম পরের মানুষ। উনি দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ উনি বাজারে যাচ্ছিল, সবাই জটলা দেখে। তো সবাই শুনে যে কি জানি অলৌকিক একটা ঘটনা ঘটেছে বাড়ির পেছনে, সেও আসে ইন্টারেস্ট নিয়ে দেখতে। সে বলে, এটা আমার পাশের বাড়ির মহিলা, উনি এইখানে কিভাবে আসলো, এই কবর এখানে কিভাবে আসলো? তো পরবর্তীতে এই লাশ ওনাদের ওই মেয়ের মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, এবং শোনা যায় যে ওই মহিলা রাসেল ভাই সুইসাইড করে। যখন সুইসাইড করে তখন উনি প্রেগনেন্ট ছিলেন, এবং যে সুইসাইড করার রিজনটা হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি থেকে। কিন্তু এই সুইসাইড করার পরে ওনার লাশ কোথায় ছিল এটা কেউ খেয়াল করে খোঁজ নেয়নি, সবাই জানেন উনি চলে গেছেন কোথাও। তো পরবর্তী সময় জানা যায় এলাকা ভিত্তিক যে উনি সুইসাইড করেছিলেন, তো লাশ কোথায় এটা কেউ জানতো না। এই জায়গায় চলে আসবে তার বাড়ির পেছনে, এটাও কখনো তিনি কেউ কল্পনা করেনি। তো দাফন শেষ হয়, দাফন শেষ হওয়ার পর উনি আর এগুলি কেমন খোঁজ খবর রাখেন নাই। কিন্তু রাসেল ভাই বাড়ির পিছনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনার নিশ্চয়ই বাড়ির পিছনে যেতে ইচ্ছা করবে না।
এটাই ছিল আসলে ঘটনা। পরবর্তীতে ওই জায়গাতে আর এরকম কিছু দেখে নাই, কিন্তু উনি বাড়ির পিছনে ওই পিছন আর কখনো যেতে পারেন। আমার দ্বিতীয় যে ঘটনাটা বলবো, যার নাম, তার নাম আফসার উদ্দিন আর কি। তিনি এই ঘটনাটি বলেছেন যে ওনার ঘটনাটা ঘটে হচ্ছে 1994 সালে। আচ্ছা। তো উনি ঢাকায় তখন পড়াশোনা করতেন এবং যখনই ছুটি পেতেন রাসেল ভাই তখনই তার বাবা মার কাছে চলে যেতেন। তো রাজশাহীর ঘটনা বলছি রাসেল ভাই, আপনার ফেসবুক দিতে যাচ্ছি। রাজশাহীর ঘটনা অবশ্যই। বাগমারা উপজেলার ঘটনা। আচ্ছা। তো উনি যখনই রাসেল ভাই ওই জায়গায় যেতেন, তো দেখা যেত যে বৃহস্পতিবারই ম্যাক্সিমাম দিন পরে। তো এই যে ছুটিটাতে আমি ঘটনাটা ঘটে আর কি। আসলে রাসেল ভাই আমার ঘটনাটা এটা খুব বড় ঘটনা তাও না, আবার খুব যে ছোট তাও না। আচ্ছা। তো উনি এই যে বৃহস্পতিবার করেই গ্রামে যেতেন আর কি, তার বাবা মার কাছে ছুটি পেলে যেতেন। তো সেবার ছুটি ছিল প্রায় 4 দিনের মতো। আচ্ছা। গভর্নমেন্ট ছুটি প্রায় 4 দিনের মতো ছিল। তো উনি এরকম বৃহস্পতিবার রাত সন্ধ্যার দিকে তার বাসের অন্য টিকিট পাচ্ছিল না, কারণ বৃহস্পতিবার একটু রাশ ছিল। তো এত বাস ছিল না যখন এখন যেরকম বাস, তো তখন তো বাস খুব অল্প, ঢাকা শহরের বাইরে যেতে হতো। তো বাসের টিকিট অনেক কষ্টে পায় এবং যথারীতি বেলায় তার মানে বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। তো তার টার্গেট ছিল যে সব রাত 12টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু রাসেল ভাই জ্যাম থাকার কারণে তার বাস পৌঁছেছে রাত 3টার দিকে। ওকে। তো রাত 3টার দিকে পৌঁছানোর পরে তো উনি ঘড়িতে দেখে, ঘড়িতে তখন ওই যে কেসিও ঘড়িগুলা লাইট চলে আর কি, রাত 2:48 মতো বাজে। সে তখন তার বাজারে নামে। তার বাজার থেকে আবার ওখান থেকে ওই ভ্যানে করে নিয়ে যেত আগে। তো ভ্যান ট্যান কিছুই নেই রাত 3টার দিকে। এখন তার বাড়ি ওখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। এত দূরে হাঁটা দিবে কি দিবে নাকি এখানে ওয়েট করবে সকাল পর্যন্ত, আর 2-3 ঘন্টা ওয়েট করে তো সকাল। কিন্তু বুঝতে পারছিল না কি করবে, আর কোনো মানুষজন কিচ্ছু নাই। যে কয়টা দোকান আছে সবগুলোই আপনার নামানো, শাটার তো না, ওই কাঠ দিয়ে নামানো আর কি। তো সে কি করলো, একটা সময় বললো যে থাক এখানে কিছুক্ষণ রেস্ট নেই, যদি দেখি কাউকে পাই তাহলে তার সাথে হাঁটা দিব বাড়ির দিকে, কারণ একজন লোকও লাগে আর এত রাতের বেলা হেঁটে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সে ঢাকায় টিউশনি করতো, তো সেই টিউশনের কিছু টাকাও সাথে ছিল পকেটে। তো সেটা নিয়ে একটু ভয় যে হাঁটা দিব রাত্রে বেলা মাঝখান দিয়ে যদি কেউ ধরে টরে টাকা পয়সা নিয়ে গিয়ে, সেটারও একটা ভয় ছিল। তো সে একটা শেডের নিচে দাঁড়িয়েছিল আর কি। তো বৃষ্টি নামবে ভাব, আকাশে বিদ্যুৎ চমকায়, ওই চমকালেই যতটুকু রাস্তা দেখা যায় আর কি। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ালো। পাশে এসে দাঁড়ানোর পর সে লোকটাকে খেয়াল করলো, কিন্তু ওনার সাথে কোনো কথাবার্তা হলো না আর কি। তো ওনার মনে হতে লাগলো যে যদি কোনো বিপদ আসে তো ওকে আগে কখনো দেখিনি বা কিছু, আর সে তো এখানকার স্থানীয়, তাকে তো অনেকেই সে চেনে। তো রাত্রেবেলা একটা অচেনা লোক পাশে এসে দাঁড়ালো। সে ভাবলো যে না থাক, রওনা দিয়ে দিই বাড়ির দিকে। সে আস্তে করে বাড়ির দিকে হাঁটা দেয়। ওই রাস্তাটা কাঁচা, কিন্তু রাসেল ভাই রাস্তাটা খুব সুন্দর। বলে যে আমার এই বাড়ির রাস্তাটা কাঁচা, 4 থেকে 5 কিলোমিটার কাঁচা রাস্তা, কিন্তু খুব সুন্দর, হেঁটে যেতে ওরকম ঝামেলায় পড়তে হয় না আর কি। তো সে হাঁটা ধরে, ভয়ে হাঁটা ধরে দিই, খুব স্পিডে হাঁটছে। তো সে আবার আপেল আর কমলা কিনেছিল, সেটা আবার তার জোরে হাঁটা, সে এত জোরেই হাঁটছে যে আপেল আর কমলাটা এক পর্যায়ে তার রাস্তাতে পড়ে যায়। তো সে আর খেয়াল করে নাই। সে দেখছে যে পিছনে তাকানোর পর ওই লোকটা তার সাথে আস্তে আস্তে হেঁটে আসছে। তো তার হাঁটার স্পিড আর ওই লোকটার হাঁটার স্পিড আকাশ পাতাল পার্থক্য। ওটা আস্তে আস্তে হাঁটছে, কিন্তু ডিস্টেন্স খুবই কম। বলে আমি যখনই পিছনে দেখি তখনই এই লোকটাকে আমার পেছনে ডিস্টেন্সটা কম পাচ্ছে, কিন্তু আমি যে জোরে হাঁটছি তাকে মোটামুটি আমার সাথে দৌড়ানো লাগতো যদি সে প্রপারলি আমার সাথে হাঁটতে হতো, কারণ সে অনেক জোরে হাঁটে। সে বলে যে আমি অনেক জোরে হাঁটি, আমি এত জোরে হাঁটছি তার রীতিমতো আমার সাথে দৌড়ানো লাগতো, কিন্তু লোকটা এত আস্তে আস্তে হাঁটছে, তার সাথে আমার ডিস্টেন্স খুবই কম পাচ্ছে। আমি দেখি যে না, সে পেছনেই আমাকে, কিন্তু তার হাঁটার স্পিড খুবই অল্প। এখানে আমাকে ধরার কথা না, কিন্তু সে আমাকে ধরে ফেলছে, বারবার আমার পিছনে দেখতে পাচ্ছি। তো একটা পর্যায়ে সে হাঁপিয়ে যায় এবং হাঁপানোর পরে পিছনে তাকিয়ে দেখে যে সেই লোকটা নাই। আচ্ছা, ওই লোকটা কোথায় চলে গেল? আর এই মাঝখান দিয়ে চারিপাশে ধান ক্ষেত, এই মাঝখান দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। ধান ক্ষেত গুলো এরকম যে আপনি হেঁটে চলে যেতে ইচ্ছা করবে না এত রাতের বেলা, সাপ টাপ থাকতে পারে, সুস্থ মানুষজন ওই রাস্তা দিয়ে রাত্রেবেলা ওইখানে নেমে যাবে না। এই লোকটা তাহলে কোথায় গেল? সে একটা পর্যায়ে লক্ষ্য করলো যে আমি সেটা রেস্ট নিচ্ছিল আর কি, যে এত রাতের বেলা আর এতটুকু জার্নি করে আসছে, বাসের মধ্যে ঘুমটাও প্রপারলি হয় নাই। তো সে খুব টায়ার্ড হয়ে বসে পড়ে রাস্তার মাঝখানে,
হঠাৎ করে তার পাশে একটা লোককে তিনি লক্ষ্য করতে পারেন যে একটা লোক হেঁটে তার পাশে এসে বসলো। এটা সেই লোকটাই যে লোকটা তার সাথে যে জায়গায় সে নেমেছিল সেইখানে। তো না পেরে সে লোকটাকে বলে যে ভাই আপনি কি আমাকে কিছু বলবেন? তখন লোকটা বলল যে, তো প্রথমে চুপ ছিল, পরবর্তী সময় বলে যে না কিছু বলবো না, যদি আপনি আমার সাথে সামনে যান তাহলে আমি আপনাকে একটা জিনিস দিব। তো এই ভাই বলল যে না ভাই আমার কোনো কিছু লাগবে না, আপনার কিছু দিতে হবে না, আপনি বাড়ির দিকে হাঁটা দিই কারণ অনেক রাত হয়ে গেছে। তো বলে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে হেঁটে জিনিসটা এগিয়ে আপনাকে জিনিসটা দিতে পারি, আপনি যদি চান। বলে না না আমি কিছু চাই না, আমি নিয়ে যাব, আমি চলে যাবো বাড়ির দিকে। বলে না আপনি একটু নিয়ে যান দয়া করে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি, জিনিসটা আসলে না নিলে বিপদ হয়ে যাবে আমার। আপনার কি বিপদ হবে, আপনার জিনিস আপনি নেন। তো সে খুব কাকুতি মিনতি করে যে আপনি একটু সামনে এগিয়ে গেলে আমি আপনাকে জিনিসটা দিয়ে দিতে পারবো, জিনিসটা আপনাকে নিতে হবে। তো লোকটা একটা পর্যায়ে বিরক্তি নেমে আসে রাসেল ভাই, তখন ভয়ের বদলে বিরক্ত কাজ করছে। ধর্মী আপনি জানতো আমি বাড়ির দিকে হাঁটা দিই। তো হাঁটতে হাঁটতে একটু পর্যায়ে সামনে সেই লোকটা আবারও তার পিছনে চলে আসে এবং তার সাথে সমান তালে হাঁটতে থাকে। বলে যে ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করলাম জিনিসটা নেওয়ার জন্য, সামনেই আছে, আপনাকে কষ্ট করতে হবে না, খালি একটু নিচে নামতে হবে বিলের দিকে। তো সামনে একটা বিল ছিল তখন, এখন এটা ভরাট হয়ে গেছে। সে বিলের দিকে তিনি সে নামে নাই, সে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে। তো ওই লোকটা নিচে না বলে আপনি একটু এদিকে আসেন, আপনাকে এই জিনিসটা নিতেই হবে, কারণ এখন যে কন্ডিশন তাদের দেরি হয়ে যাবে। বলে কি হয়েছে? বলে যে আপনাকে এই লাশটা নিয়ে যেতে হবে। তো সে নিচে নেমে দেখে যে আসলেই একটা লাশ পড়ে আছে। বলে যে আমি একা কিভাবে নিব, আপনি কেন নিবেন না? লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি কেন নিবেন না? তখন ওই লোকটা বলে যে আমি আমার নিজেকে কিভাবে নিব। ও মাই গড, এটা তো সবচেয়ে বড় টুইস্ট। আমি তো আমার নিজেকে নিতে পারবো না, আপনাকে একটু কষ্ট করে নিতে হবে। লাশটা পচা ধরলে আপনি আর কিছু করতে পারবেন না, দয়া করে আপনি পচে গেলে আর ধরতেও পারবেন না, এখনো পচে নাই, এখনো তাজা আছে, আপনি দয়া করে আমাকে একটু নিয়ে যান। তো কাপড়টা সরাই দেখে এটা তো একটা মহিলা। আপনি তো আপনার নিজেকে ধরবেন, কি বলেন উল্টা পাল্টা কথা, এটা তো মহিলার লাশ। ওই লোকটা আবার ডাঁট মেরে বলতে তো মহিলার লাশ। বলে যে আমি যদি মহিলায় দৌড়ে আসতাম তাহলে আপনি তাড়াতাড়ি আসতেন, আমি এই জন্য আপনার সাথে আসছি, আমি আপনার কন্ডিশনটা দেখে আসছি, এখন দয়া করে আপনি আমার এই লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন, এটাই আমি। আচ্ছা, এইটা বলে সে উল্টা পথে একটা কুকুর বেশে হাঁটা ধরা দিল। মুহূর্তের মধ্যে মানুষটা কুকুর হয়ে গেল, কুকুর বেশে হাঁটা ধরা দিল এবং মুহূর্তের মধ্যে বাতাসে মিলে গেল। আমি এখন, উনি বলছে যে আমার কাছে আর কিছু করার নাই, আমি ধরে কাপড়টা উঠানো, আমি লাশ ধরার সাহস করতে পারছি না, আমি কাপড়টা ধরে দেখলাম আমি কি আদৌ জীবন্ত আছে কিনা, আমি মারা গেছি কিনা কে জানে। যে না আমি কোনো স্বপ্ন দেখছি না, আমি জীবিত আছি, একটা লাশ আসলেই আমার সামনে, এই যে কাপড় ধরতে পারছি আমি এখন এটাকে কি করবো? এত রাতের বেলা, রাত তখন 3টা, 3:30, 4:45 বাজে। তো তার সে মাথায় হাত দিয়ে বসে আছে এবং লাশ থেকে দূরে সরে এসে বসে আছেন। কি করবে, কারণ এটা তো উঠাতেও গেলেও রাসেল ভাই একা সম্ভব না। রাইট। হঠাৎ করে তিনি দেখে দূর থেকে একটা লোক গান গেতে গেতে আসছে। প্রথমে ভয়েস শুনে রিকগনাইজ করতে পারেনি, পরবর্তী বুঝলেন এটা একটা বয়স্ক লোক হেঁটে হেঁটে দূর থেকে ওই বাজারের দিক থেকে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। প্রথমে ভয় পেল যেটা মাতাল টাতাল হতে পারে নাকি, বাড়ির দিকে হাঁটাতে লাশের জায়গায় থাকো। পরবর্তী সময় সে দেখলো না, ওয়েট করি, যদি তিনি সামনে আগান তাহলে আমাকে সে হেল্প করতে পারবে। তো পরবর্তী সময়ে আরেকটু বলে রাখি, পাশে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, ওখানে বিভিন্ন রোগী টুগী দেখা হতো আর কি, অনেক মানুষজন অসুস্থ হলেই হাসপাতালে যেতেন। তো ওই লোকটা আসতেছিল, আসার পরে একটা পর্যায়ে যখন সামনাসামনি চলে আসলো, উনি আসতেছে অনেক দূর থেকে, এত স্পষ্ট শোনা গেছে যে দূর থেকে একটা লোক আসতেছে। আসছে, সামনে আসার পর উনি বললো যে ভাই আমাকে একটা হেল্প করেন, এক লোক আমার এই লাশটা ধরাই দিয়ে গেছে, আমাকে এটা তো দাফন টাফনও করা দরকার, মানবিক দিক থেকে লক্ষ্য করলে তো আসলেই দাফন করা দরকার, আপনি একটু দয়া করে ব্যবস্থা করেন। ওনার সাথে যে একটা লোক আসছে এটা উনি ওনাকে বলেন, উনি যদি ভয় পেয়ে যায় তখন ওনাকে সাপোর্ট করবে না। লাশ কই পেলেন? ওই লোক এসে বলে এই যে লাশটা। বলে যে এখানে তো কোনো লাশ নেই, আপনি বাড়িতে চলেন তো, আপনার মাথা টাথা ঠিক নাই, বাড়ির দিকে হাঁটান। কোথার থেকে আসছেন? ঢাকা থেকে আসছে। নিশ্চয়ই অনেকক্ষণ জার্নি করে আসছেন, বাড়ির দিকে হাঁটাতেন, আপনার মাথা ঠিক নাই, এখন হয়তো ভুলে কিছু টিরুল দেখতে পারেন, আপনি রাস্তা হাঁটাতেন। আর এই জায়গাটা ভালো না। কেন ভালো না এই জায়গাটা? বলে এই জায়গা দিয়ে আপনি কি আগে কখনো চলাফেরা করেননি? বলে তা আমার বাড়ি এই জায়গায়,
বলে এই জায়গায় আপনি কিভাবে চলাফেরা করছেন? সবসময় দিনের বেলায় চলাফেরা হয়েছে এবং ভ্যানের মাধ্যমে চলাফেরা হয়েছে। বলে রাতে কখনো চললেন না? বলে না, রাতে কখনো আসা হয় না। বলে রাতে এখানে তো প্রায় সময় খারাপ জিনিস ঘটে, আপনি কেন ওই দিক দিয়ে আসতে গেলেন হেঁটে হেঁটে? তো আপনাকে আমি পাইছি, আমি নিজেই ভয়ে ভয়ে আসছি, আপনাকে আমি পেয়ে গেলাম, গান গেতে গেতে আপনাকে পেয়ে গেলাম। তো এখন আপনি লাশ দেখতেছেন, এখানে কোনো লাশ নেই, আপনাকে আমি বাড়ির দিকে আগাইতেই চলেন। তো আগাতে হাঁটতে হাঁটতে তার কাছ থেকে কিছু ঘটনা পাই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক মরা বাচ্চা টাচ্চা আসছে রাস্তাতে। ওই বাচ্চা টাচ্চা ওই জায়গায় এসে কবর দেওয়া হয়। পাশে একটা জায়গা আছে, ছোট বিলের পাশে একটা ছোট জায়গা আছে, ওখানে অনেক লাশ টাশ দাফন করা হয়। এবং দাফন মানে কি, যে 42 লাশ আছে এবং বাচ্চা কাছে মারা যায় না, অনেক মরা বাচ্চা টাচ্চা এই জায়গায় দাফন করে চলে যায়। এই জায়গাটা এমনিতেই খুব খারাপ জায়গা, বিশ্বাস টিশ্বাস থাকে। আপনি এই জায়গায় এইভাবে আর কখনো চলাফেরা করা যায়। ঢাকাতে রওনা দিলে রাতে রওনা দিবেন, সকালে এসে পৌঁছবেন, এরকম সময় রওনা দিনে যখন আপনাকে রাতে নামতে হয়। তো একটা সময় রাতের বেলা তাকে বাড়ি পর্যন্ত নামায় দেয়। এরপর থেকে আসলে সে কখনোই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় রাতের বেলা চলাফেরা করার নাই। এবং গ্রামের তখন ওই জায়গায় যাওয়াই কতবার হয়েছে, দিনের বেলা গেছে, দিনের বেলা, রাতের বেলা, দিনের বেলা রওনা দিয়ে ঢাকায় চলে আসছে। নাফিস নামে যে ভাইয়াটার ঘটনা শেয়ার করব, ভাই তার ঘটনা আমি আপনাকে আগে বলেছি। সে ঢাকা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। 1996-1997 সেশনের স্টুডেন্ট। উনি যখন পড়াশোনা করে তখন রাজশাহীতে তার বাবা মা থাকতো। তো রাজশাহীতে থেকে সে ঢাকায় এসে পড়াশোনা করা স্টার্ট করে এবং আসলে ইউনিভার্সিটির ওই হোস্টেলেই থাকা হতো শুরুর দিকে। পরবর্তী সময়ে হোস্টেল চেঞ্জ করে, মানে হোস্টেলে একটু ঝামেলা থাকবার কারণে কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নেয় যে তারা একটা বাসা নিবে। তো মিরপুরের সাইডে আশেপাশে একটা বাসা ভাড়া নেওয়া হয়। তো 96-97 ঘটনাটা আসলে রাসেল ভাই 1999 সালের। আচ্ছা। তো যে বাসাটা, তো তখন তো এত অ্যাপার্টমেন্ট ছিল না, সাধারণ বাসা বাড়ি আর কি। তো যে বাসাটা নেয় সেটা মেস বাড়ি। তো তখন এত মেস বাড়ি ছিল না, এখন অনেক মেস বাড়ি আছে। তো এত মেস বাড়ি ছিল না, ঢাকা শহরে খুব কম ছিল, ফ্যামিলি বাসায় সবাই প্রেফার করতো। তো তার একটা বাড়ি পায়, যে বাড়িতে শুধুমাত্র মেসই ভাড়া দেওয়া হয়, শুধু বাড়িওয়ালা থাকতো বিল্ডিং 5 তলা। আচ্ছা। তো তারা থাকতো 4 তলা, তো 2 ইউনিটের বাসা, তো তারা থাকতো 4 তলা বাম পাশে। তো ঠিকই ছিল। তো বন্ধের সময় চলে আসে, কারণ ঈদ, রমজানের ঈদ। তো ঈদ শেষে তারা ফিরবে আর কি বাড়িতে। ঘটনা হচ্ছে যে ঈদের ছুটি ছিল 7 দিনের, রমজানের ঈদ তো প্রায় 7-8 দিনের ইউনিভার্সিটির বন্ধ ছিল, বেশি দিনেরই ছিল। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই সবাই তো ঢাকা থেকে চলে যেত, আর তো আরো মানুষ কম ছিল এর আগে, 96-97-99 ঘটনা, মানুষ আরো কম ছিল। তো বাসাটা পুরো খালি ছিল বলতে গেলে। যখন ওনারা যায় 3-4 দিন আগে ঈদের, তখন দেখেছে অলমোস্ট বাসা খালি। তো ঈদের পর দিন তার বাবার সাথে মনোমালিন্য হওয়ার কারণে ঈদের পর দিন তিনি ঢাকায় চলে আসে। আচ্ছা। তো ঢাকায় আসার পর তো বিপদ, কারণ উনি তো আসার কথা 7-8 দিন পরে ঈদের, কিন্তু চলে আসছে ঈদের পরের দিন। তো ওই বিল্ডিং এ শুধুমাত্র বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার মেয়ে ছিল, বাড়িওয়ালা নিজেও ছিল না। আর ওই পুরো বিল্ডিং এর মধ্যে তিনি ছিলেন, আর ভাগ্যবশত তার পাশের রুমের এক ভাই ছিল। আচ্ছা। তিনি ঈদে জানি নাই, ঢাকার বাইরে যাই নাই, সে ঢাকাতেই ছিল। আচ্ছা। তো ভাগ্যবশত বলার কারণগুলো একটু পরে বলছি। তো উনি যখন আসে বাসায় দেখে যে তো বুয়া যে রান্না করতো সে বুয়াটাও নাই, তো তাকেই রান্না করে খেতে হবে। একটা কমন চুলা ছিল বাসাটার ভিতরে। তো সে দেখে যে বাসাতে কোনো খাওয়া দাওয়া কিছু নাই। তো সে ট্রাঙ্ক থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে সে মানে বাজারের দিকে কিছু নিয়ে আসার জন্য, যাতে কেউ খেতে পারে যতদিন পর্যন্ত বুয়া না আসে। অ্যাটলিস্ট 2-1 দিনের খাওয়া তো মেসের লোক জানেনি তো ভাই কি ধরনের খাওয়া খেতে পারে, তো সাধারণ ভাবে যতটুকু রান্না করে খাওয়া যায় আর কি। তো সে রান্না করার জন্য বাজার নিয়ে আসে এবং যে টাকাটা বাঁচে সেটা ট্রাঙ্কে রাখবার জন্য, ওই আস্তে আস্তে রাত 9টা বেজে যায়, ট্রাঙ্কে রাখবার জন্য যায়। তো ট্রাঙ্ক খোলার সময় যে ট্রাঙ্কটা ধরে দেখে ট্রাঙ্কটা প্রচন্ড বরফের মতো ঠান্ডা। আচ্ছা। আউট অফ নোওয়্যার ওই রুমের ভিতরে, আমি আগের থেকে বলে দিই রাসেল ভাই, ওই রুমটা ছিল তাদের 3 ফ্রেন্ডের। আচ্ছা। তো ওই ফ্রেন্ড গুলা কেউ ঈদের ছুটি শেষে বা ঢাকায় আসেনি তখনও, খালি ওই ফ্ল্যাটের মধ্যে, ওই ফ্ল্যাটের মধ্যে মাত্র 2 জন, তিনি আর পাশের রুমের এক ভাই। ওনার সাথে ওনার এতটা ইন্টিমেসি ছিল না, বাট এমনি হাই হ্যালো ছিল, দেখা সাক্ষাৎ ছিল, কারণ টাকা পয়সা তো সবাই একসাথেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো। তো তিনি রান্না বান্না করে খাবে, তো যে টাকাটা বেঁচেছে সেটা সে ট্রাঙ্কের ভিতর রাখতে যেয়ে দেখে যে ট্রাঙ্কটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, মানে কোনো কারণ ছাড়া। শীতকাল আসলে তখনও প্রপারলি শীত পড়ে নাই, শীতকাল একদম শীতের শুরুর দিকে আর কি। তো এত ঠান্ডা হওয়ার কথা না, বরফের মতো ঠান্ডা। তো সে ট্রাঙ্কটা খোলে সাহস করে, খুলে দেখে কিছু না, সব নর্মাল। সে টাকাটা রেখে রান্না বান্না করে রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়ে।
শোয়ার পর সে স্বপ্নে দেখে এরকমটা, যে স্বপ্নে অনেক আজগুবি জিনিস দেখার পর যতটুকু মনে আছে একটা জিনিস, যে ট্রাঙ্কটা খুলতে হবে, ট্রাঙ্কটা খুলতে হবে, এবং ট্রাঙ্কটা খুললে তার কিছু বিপদ হবে, না খুললে কিছু বিপদ হবে, ট্রাঙ্কটা না খুলতেই হবে। খুলতেই হবে, আচ্ছা, ট্রাঙ্কটা খুলতেই হবে। সে কি করে, লাইটটা মানে ঘুম থেকে ওঠে, বলে যে আমার স্মৃতিশক্তি যতটুকু মনে আছে আমি লাইটটা খুলি, খুলে লাইট মানে ঘুম থেকে উঠি, লাইট জ্বালাই এবং ট্রাঙ্কটা খুলি। ট্রাঙ্কটা খোলার পর তিনি দেখে যে ট্রাঙ্কটার বাম পাশে কিছু নখ, আর ডান পাশে কমপক্ষে 50 থেকে 60টা আঙ্গুল, আচ্ছা, কাটা আঙ্গুল। তিনি একটা চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, মনে হচ্ছে এই চিৎকারটা পুরো বিল্ডিং এর সবাই শুনতে পাওয়ার কথা, এত জোরে চিৎকার দেয়। পাশের রুমের ভাইটা দৌড়ে এসে দরজা লক করে, সে দরজাটা খুলে দেয়। তো ওই পাশের ভাইটা দেখে যে তিনি পুরা ঘেমে, মানে এতটাই ঘামা হয়েছে তার শরীরে যে পুরা শরীর তার গোসলের মতো অবস্থা, এবং ওই ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে, ট্রাঙ্ক দিয়ে পানি ট্রাঙ্ক পড়ছে। দিয়ে পানি পড়ছে। উনি ভাইটাকে বলে যে কি হয়েছে, তখন বলে যে ভাই আমি এরকম এরকম স্বপ্নে দেখলাম, ট্রাঙ্কটা খুললাম, আমি ট্রাঙ্কটা খোলার পর এসব জিনিস দেখেছি। বলে দেখো এটা দুঃস্বপ্ন হতে পারে তোমার। আচ্ছা, উনি এতটাই ভয়, এতটাই ঘাবড়ে গেছে যে বলে যে ভাই আপনি আমার সাথে এই রুমে থাকেন, মানে সে রাতটা পার করার জন্য, অ্যাটলিস্ট এই আজকের রাতটা আপনি আমার সাথে থাকেন, দরকার হলে অনেকটা ব্যবস্থা করবো। ওই লোকটা ভাইয়াটা পাশে তার সাথে তার রুমে থাকে। পরের দিন যখন সকাল হয়, দুইজন মিলে একসাথে নাস্তা খেতে হোটেলে যায়। হোটেলে যাওয়ার পর ওই ভাইয়াটা বলে যে শোনো, তোমাকে রাত ভোরে আমি ডাকলাম, তুমি অথচ ঘুমের ঘোরে কথা বলতে বলতে বসে দাঁড়িয়ে গেছো, আমি তোমাকে বসাতে পারছি না, শোয়াতে পারছি না, এত খারাপ অবস্থা তোমার, তোমাকে একটা ডাক্তার দেখাতে হবে। আমি জানি না তোমার কি হয়েছে, কি সমস্যা, তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমার ফ্রেন্ডরাও ভালো বলতে পারবে তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো সমস্যা করো কি না। তো বলে যে এখন তো ডাক্তাররা সবাই ছুটিতে চলে গেছে, তুমি এক কাজ করো, ঘুমের একটা ওষুধ খাও, রাত্রেবেলা ঘুমটা ভালো হয়। আচ্ছা, ঘুমটা ভালো হওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়ায়। ওইটা ছিল ঈদের থার্ড ডে তে রাত্রেবেলা ঘুমের কোনো সমস্যা হয় নাই। ঈদের সেকেন্ড ডেতে সে ঢাকা চলে আসে। ঈদের ফোর্থ ডেতে ঘটনা আসল ভাই, ঈদের ফোর্থ ডেতে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু রাত্রেবেলা তিনি আবার স্বপ্ন দেখেন। এবং সেই ভাইটাকে সে বারবার বলে যে ভাই আপনি আপনার রুমে যান না, আমার তো রাত্রেবেলার সমস্যা, আপনি রাতটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আসা পর্যন্ত আমার সাথে রাতে থাকেন, আমার রুমে থাকেন। তো ওই লোকটা তার সাথে রাতে থাকে। তো এরপরও ঈদের ফোর্থ ডেতে তার ঘুম ভাঙে রাত্রেবেলা। তো ঘুম ভাঙার আগে যে স্বপ্নটা তিনি দেখেন এরকম, যে ট্রাঙ্কটা খুলতে হবে, ট্রাঙ্কটা না খুলে তাহলে বিপদ আরো ভয়াবহ, ট্রাঙ্কটা খুলতে হবে। এবং এই ঘটনাটা খুব আজগুবি ভাবে আসে, মানে তার কাছে ট্রাঙ্ক খোলার ঘটনাটা খুব অনেক কিছু পেঁচিয়ে আসে। তো সে এতটুকু মনে করে যে আমি লাইট জ্বালাই, এবং সে দেখে যে পাশের ওই বেডটে ওই ভাইটা ঘুমাচ্ছে। সে ট্রাঙ্কটা খোলার পর দেখে যে মানে পুরা ট্রাঙ্কটা ভর্তি রক্ত, আর দুটো মাথা, একটা মাথা তার রুমের একটা, মানে দুইটা মাথাই তার রুমের দুইটা ফ্রেন্ডের ট্যাঙ্কের মধ্যে, ট্রাঙ্কের ভেতরে। তিনি একটা চিৎকারে ওনার আর কিছু মনে নাই, এমন মনে নাই যে এই জ্ঞান আর ফেরেই নাই। তো পরবর্তী সময়ে যে ভাইয়াটা তার সাথে ছিল, সে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে, মানে যারা ইমার্জেন্সিতে ছিল সেসব ডাক্তাররা তাকে হসপিটালাইজ করতে বলে, এবং 18 ঘন্টা কোনোভাবেই তার জ্ঞান ফেরে নাই। ডাক্তাররা নর্মাল করবার পর ফ্যামিলির লোকজন আসে, এটা হয়ে যায় ঈদের 6th ডে। জ্ঞান ফেরার পর সে যখন নর্মাল হয় তখন বলে যে আমি এই ঝামেলায় পড়েছিলাম, আমি স্বপ্নে এগুলা দেখেছি। তার বাবা একটা হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসার পরে বলে যে আপনার হুজুর যেটা বলছে যে আপনাকে বোবায় ধরছে, বারবার বোবা ধরছে, এবং আপনার মুভমেন্ট গুলা। তখন ওই যে ভাইয়াটা তার পাশে শুয়েছিল তার কাছে কিছু দিন ইনফরমেশন নিল যে সে যখন রাত্রে ঘুমায় দুইটা পা খুব শক্ত করে সে বাড়ি দিতে থাকে ঘুমন্ত, মানে ঘুমার অবস্থায়। এটা সে খেয়াল করে এবং হঠাৎ করে সে দাঁড়িয়ে যায়। কিন্তু রাসেল ভাই, ট্রাঙ্কের ভেতরে দুইটা মাথা দেখার কারণ কি? তো পরবর্তী সময় সেই জিনিসটা কানেক্ট করে। ঈদের 7th ডেতে জানতে পারে যে ঈদের 4th দিন তার দুটো ফ্রেন্ড ঢাকায় আসবার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তার যে রুমমেটরা ছিল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাদেরই কাটা মাথা। কেন? পরবর্তীতে হুজুর বলে যে এটা বোবায় ধরার কারণে, সে কিছু পানি দেয়, কিছু অ্যাডভাইস করে যে এগুলো করতে হবে। পরে সে জানতে পারে কাটা মাথা খাওয়ার কারণ হচ্ছে ওই যারা যেসব ফ্রেন্ড ওই বাসে ছিল, একটা ফ্রেন্ড মাত্র
মানে 3 জন ফ্রেন্ড আসবার পথে একটা ফ্রেন্ড পেছনে ছিল। তো উনি বলেছে যে বাসটা মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার সময় দুইটা বডি ছিটকে যায়। এর কারণ হচ্ছে ওরা টিকিট পায়নি, ড্রাইভারের পাশে যে ইঞ্জিন ওইখানে সিটে বসেছিল, ওই দুইটা ফ্রেন্ডই সাথে হেল্পারটা একদম ছিটকে বাসার সামনে অপোজিটে পড়ে পড়ে। তো গ্লাসে লেগে নাকি মাথা গুলো আলাদা হয়ে যায়, জোরে ধাক্কা লাগে, মাথাগুলো ছিন্ন ভিন্ন হয়ে বডি যায়। থেতলে যায়, মাথাগুলো আলাদা হয়ে যায়। এবং সেটাই সে ট্যাঙ্কের ভিতরে সাদৃশ করতে, মানে সেটাই সে ট্যাঙ্কের ভিতরে দেখে। পরবর্তীতে তো ম্যাচ করে ফেললো যে সে যেটা স্বপ্ন দেখেছে, সে যেটা স্বপ্নের থেকে উঠে ট্রাঙ্ক খুলেছে এবং বলে যে আমি ট্রাঙ্কটা যে খুলেছি নিজের হাতে খুলেছি এবং একদম পুরো মাথা আমার ক্লিয়ার ছিল যে আমি ট্রাঙ্কটা খুলে দুটো মাথা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা রাসেল ভাই বলবো একজনের, তার নাম হচ্ছে নাজিমুদ্দিন সাহেব। উনি 1981 সালের ঘটনা আমার সাথে শেয়ার করেছেন। রাসেল ভাই রিসেন্ট ঘটনাগুলো আমি পাচ্ছি না, এটা আমার কাছে মনে হয় যে শেয়ার করা যায়। আসলে আমি আপনাকে বলেছি রাসেল ভাই খুব ছোট ঘটনা, উনি আমার রোগী আর কি। তো দীর্ঘদিন যাবত সামনের দুটা দাঁত আপনার ডেঞ্চার পরে থাকার কারণে পরবর্তী সময় আমার চেম্বার থেকে চিকিৎসা করিয়ে নেন, এটা এই রিলেটেডই। তো তার নেত্রকোনা তাদের বাড়ি। তো তার বাবা জায়গা রেখে শিফট হয়ে যান সাভারে, হেমায়তপুরে। সেখানে একটা বাড়ি তারা জায়গা কেনেন। তো জায়গাটা আগের থেকে এই দোতলা বাড়ি করা ছিল। তো দোতলা বাড়ি করার সাথে সাথে গাছগাছালি আশেপাশে ছিল আর কি। তো তারা নিজেদের মতো গুছিয়ে নেন। তো গোছানোর পর থেকেই ঘটনাগুলো এরকম যে সাথে সাথে সবকিছু আবির্ভাব হয় না, আস্তে আস্তে তারা ফিল করতে থাকে। এবং বাসার ফ্যামিলি মেম্বার, তারা, তার ভাই, তার বোন, তারা 3 ভাই 1 বোন। এবং উপরে একটা টিন শেড করা আছে রুম, যেখানে উনি নিজে থাকতেন আর কি। মাঝে মধ্যে নিচেও থাকতেন, উপরেও থাকতেন, এরকম মিক্স করে। আর ওনার গ্রাম থেকে আত্মীয় স্বজন আসছে, বাসার মধ্যে থাকতো। বেশ বড় জায়গা, সামনে একটা দোলনা আছে, সুন্দর করে গোছানো আর কি। গাছটালা, পেয়ারা গাছ, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ লাগানো। আচ্ছা, তো ওনার বাসায় ছাদের মধ্যে গাছগুলো সব নুয়ে নুয়ে পড়ে, তো ছাদটাও ভালো লাগে আর কি। তো এরকম ঘটনা ওনার সাথে ঘটবে এটা উনি চিন্তা করেন। এই বাসা তো কিনে আসছে, খুশি সবাই। যেদিন আসে তার ঠিক 1.5-2 মাস পর তারা ওই বিকালবেলা সন্ধ্যায়, মানে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেনের আলোয় পড়ছিল। তো ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে তার 2 ভাই থাকতো একসাথে। এক ভাই মানে ওই মুহূর্তে রুমে ছিল না, সে পড়ছিল। তো তার বাবা তাদের সবাইকে ওই সাভারের ওই জায়গায় লোকাল একটা স্কুল ভর্তি করিয়ে দেয়। আচ্ছা, তো তার বাবা ওইখানে আশেপাশে কাজ করতো। তো লোকাল স্কুলে পড়ছে, পরের দিন পরীক্ষা থাকবার কারণে হঠাৎ করে মানে তার মনে হয় যে তার টেবিলটা এরকম পেছনে খাট। তো পেছনে যদি কেউ এসে বসে, সে বুঝবে না, বুঝবে কেউ এসে বসছে, দেখা যাবে না। আচ্ছা, তার টেবিলটা হচ্ছে জানালা বরাবর। তো সে পড়ছে, হঠাৎ করে মনে হলো কেউ তার রুমে এসে খাটের মধ্যে এসে বসলো। সে পেছনে তাকাবে, সে প্রথমে মনে করছিল তার মা, কিন্তু ওই মুহূর্তে চিন্তা করলো মা একটু আগে বাইরে গেছে। পাশে ওখানে আশেপাশে তেমন বাড়ি ঘর নাই, 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স একটা বাড়ি, তো ওই পাশের বাড়িতে গেছে। তো উনি মা আসছে, মা আসার পরে, মা তুমি কি আমার রুমে একটু আগে ঢুকছিলে বা কিছু একটা? বলে না তো। তাহলে কে? যে আমি তো ওনার 2 ভাইকে নিয়ে বের হয়েছিল আর কি। ওই ঘরের মধ্যে ছিল, উনি ছিল, ওনার দাদি ছিল কর্নার রুমে। দাদি তত হাঁটতে পারতো না, প্রপারলি হাঁটতে পারতো না। তো এরকম ভাবে সুস্থ মানুষ, উনি বুঝছিল ওই হারিকেনের আলোতে যে ছায়াটা বোঝা যাচ্ছিল যে কেউ এসে তার খাটের মধ্যে এসে বসলো। আচ্ছা, এটা তার প্রথম ফিলিং, প্রথম ফিল করে সে যে এইটা তো প্রথমে বুঝতে পারে নাই, অথবা এতটা ক্লিয়ারলি বুঝতে পারে না যতটা পরবর্তী সময় বুঝতে পারে। তারা এরকম টেবিলে বসে খাচ্ছে। তো খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে তাদের এক রুম থেকে আরেকরকম একটা অবয়ব বা একটা মানুষ হেঁটে গেল। তো ওই মুহূর্তে ওই জায়গায় হেঁটে যাওয়ার মতো মানুষজন উপস্থিত ছিল না, যেখানে হেঁটে চলে যাবে, কারণ তারা সবাই যেন একসাথে বুঝতে খাচ্ছে। তার দাদি তো হেঁটে যাবে না, তাদের হাঁটতে পারতো না। রাইট। একদিন ছাদের মধ্যে যায়, মানে এটার কন্টিনিউয়াসলি 8 থেকে 10 দিন পর পর মানে এই আতঙ্কের মধ্যে থাকতো যে কোনো না কিছু ঘটনা হঠাৎ করে সামনে এসে পড়বে। তো ছাদে হাঁটছে রাত্রে 7টা-8টার দিকে। তো বাতাস বইছিল, তো ইলেকট্রিসিটি তো আমি আগে বললাম ইলেকট্রিসিটি নেই। তো বাতাস পেলেই, বাতাস একটু বইলেই ছাদে চলে যেত সবসময় রাতের বেলা বাতাসের জন্য। তো সেদিন বাতাস বইছে, উনি ছাদে গেলেন। ছাদের থেকে দেখলো যে নিচে যে দোলনাটা দুলছে এবং দোলনাটার মধ্যে একটা মেয়ে মানুষ বসে আছে। আচ্ছা, একটা মেয়ে বসে আছে। তো তার বোনের বয়স হচ্ছে 3 ভাই 1 বোন, তো বোনের বয়স আছে মাত্র 4 বছর। আচ্ছা, আর তার মা নিশ্চয়ই দোলনাতে এলিয়ে বসবে না, অস্বাভাবিক বসে দোলনায় দোল খাচ্ছে। উনি ভয়ে নিচে নেমে যায়। নিচে নেমে তার বাবাকে নিয়ে বাইরে যেতে দেখে দোলনাতে কেউ নাই। খুব সিম্পল, আসলে খুবই সিম্পল ঘটনা। ওনার সাথে এইসব ঘটে যাচ্ছিল বাসার মধ্যে। তার বাবাও মাঝে মধ্যে ফিল করতো ছাদের মধ্যে কেউ হাঁটছে। ছাদে উঠার আগে মনে হলো না ছাদের মধ্যে কেউ আছে, জিজ্ঞেস করে এই ছাদে কেউ আছে নাকি? উঠার পর তো নাই, কিন্তু মনে হচ্ছিল কেউ আছে ছাদে।
তো এটা প্রায় সময়ই তার মনে হতো যে তার বাবা হয়তো মনে হচ্ছে যে গাছের থেকে বিড়াল টিড়াল এসে হাঁটছিল, হয়তো মনে হচ্ছে যে আমি সেই হাঁটার শব্দ পেলাম, বা কিন্তু বিড়ালের হাঁটা তো অনেক সব সাউন্ডলেস, বিড়াল তো শব্দ করে হাঁটা না। কিন্তু এই জিনিসগুলো বারবার বুঝ দিতেছিল যে আসলে ঘটনাগুলো কি কোনো আমাদের সাথেই ঘটছে না, আসলে আমাদের ভুল ধারণা, বা আমরাই মিস্টেকেনলি বলছি যে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি। তো এই ঘর টু ঘর মুভমেন্ট প্রায় এটা একদম প্রমিনেন্ট, ঘর টু ঘর মুভমেন্ট, যে এক ঘর থেকে এক ঘরে একটা মানুষ হেঁটে যাচ্ছে, আরেক ঘর থেকে এক মানুষ হেঁটে যাচ্ছে, এটা প্রায় বংশবাসের সবাই ফিল করতো। রাতের বেলা তো ঘুম থাকতো অতটা বুঝতো না। আমি যে মানে ঘটনাগুলো বলি রাসেল ভাই মাঝে মধ্যে যে রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে, তাদের কেউই রাতের বেলা ঘুমের মধ্যে এরকম কিছু পেত না। কিন্তু যখনই সন্ধ্যা হতো বা দুপুর বেলা গড়িয়ে যেত, তখনই মনে হতো যে এক রুম থেকে আরেক রুমে কেউ না কেউ হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে সর্বশেষ ঘটনা। তার কাজিনরা নেত্রকোনা থেকে আসে, যেটার কারণে তিনি আমার কাছে আসেন। খুবই সিম্পল। তো কাজিনরা যখন নেত্রকোনা থেকে আসে, তো 2-3টা কাজিন ছাদের মধ্যে রাত্রেবেলা একসাথে আড্ডা টাড্ডা, তখন তো ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে মানে রাসেল ভাই 16-17 বছর। ওরা একসাথে ছাদে গল্প টল্প করে, কাজিনরা আগে নিচে নামে, সে ছাদের দরজাটা লাগিয়ে নিচে নামে। এরকম ঘটনা হওয়ার পর থেকে সে আর উপরে থাকতো না আর কি। উপরে ছাদের রুমটা তার পড়ার রুম ছিল। পরবর্তী সময় টেবিল নিয়ে সে নিচে নেমে আসে আর কি। তো যখন নিচে নামছে, উপরে আর কেউ নাই, অলরেডি লকড। তো সিঁড়ি দিয়ে নামার সময় তার কাজিনরাও তার থেকে অলরেডি 10টা স্টেপ এগিয়ে গেছে। আচ্ছা, হঠাৎ করে তার মনে হলো যে পেছন দিক থেকে আমাকে কেউ ধাক্কা দিয়েছে। আচ্ছা, প্রচন্ড জোরে ধাক্কা দিয়েছে, এবং ধাক্কাটার কারণে উনি ওই রেলিং ধরবে অথবা থপাস মানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে মানে স্টেয়ার গুলাতে, এটার কোনো চান্স মানে সে একদম এক লাফে নিচে যেয়ে পড়ে, এবং তারপর সাথে সাথে ওনার সামনে দুটো দাঁত ভেঙে বেরিয়ে পড়ে একদম সকেট থেকে। আচ্ছা, দাঁত দুটো তার হাতে, এবং তার মুখ থেকে অঝরে রক্ত ঝরছে। তো সবাই খুব ভয় পেয়েছে, এবং তার বাবা মা খুব ভয় পায়। এতদিন ধরে এই ঘটনা প্লাস এটা উনি বললো যে আমি তো জানি না, আমাকে কি জানি ধাক্কা দিল, প্রচন্ড জোরে ধাক্কা দিছে। তো উনি তার দাঁতগুলা নিয়ে মানে ওই আশেপাশে ডেন্টাল সার্জন তো রাতের বেলা সন্ধ্যার সময় খুঁজে পায়নি। পরবর্তী দিন ঢাকায় আসে, ঢাকায় এসে ডাক্তার দেখায়। তো আমার ডেন্টিস্ট্রি ভাষাটাকে বলি অ্যাভালশন, দাঁত বেরিয়ে পড়ে সকেট থেকে। তো ওইটা ফিক্স করার অনেক চেষ্টা করে, কিন্তু ফিক্স হয় না। মাঝে মধ্যে আমাদের এরকম একটা চিকিৎসা আছে যে দাঁত ভেতরে ঢুকে দেওয়া যায় বেরিয়ে গেলে, কিন্তু এটা একটা সার্টিন টাইমের মধ্যে দাঁতটাকে একটু স্যালাইনে ঢুকে রাখতে হয়। তখন তো এই এত আগে মানুষ এগুলো জানতো না। রাইট। তো পরবর্তী সময় দাঁতগুলা হারিয়ে ফেলতে হবে, তাকে তার দাঁতগুলা ঠিক ছিল না। তো 5-7 বছর পর সে দাঁতগুলা বাধাই করে নেয়, ডেঞ্চার পরে নেয়। কিন্তু রাসেল ভাই যে ক্ষতটা তার এখন পর্যন্ত সে স্বপ্নে পায়, সেটা হচ্ছে তার মুখ থেকে অঝরে রক্ত পড়ে, এবং তার হাতের মধ্যে দুটো দাঁত সে প্রায় স্বপ্নে দেখে। তো অনেকে বলে স্বপ্নে নাকি দাঁত পড়া দেখলে নাকি মানুষ মারা যায় বা এরকম কিছু একটা, অনেকে তার মতে, আমি জানতাম না, তো তার কাছ থেকে আমি প্রথম শুনলাম যে নিজের দাঁত নাকি পড়ে গেলে মনে হয় যে মারা যাওয়া নাকি ঘনিয়ে আসছে বা কিছু একটা লাগে। ভাই এটা আমি প্রায় লাস্ট 38 ইয়ার্স ধরে শুনতেছি। প্রায় সময় আমি স্বপ্নে দেখি আমার দাঁতগুলো পড়ে গেছে, হাতের মধ্যে আমার দাঁত, এবং অঝরে আমার মুখ থেকে রক্ত ঝরছে।